আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের হচ্ছে ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের যে কোর্স মেকানিক্যাল ডিপার্টমেন্টের, সেই ডিপার্টমেন্ট পার্টের কোর্সের আজকে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স এর সেকেন্ড ক্লাস তোমাদের। তো তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও, এবং হচ্ছে তোমরা অবশ্যই আহ, ভিডিওটা তোমাদের যে পার্সোনাল গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করে দাও। এবং হচ্ছে তোমরা চাইলে তোমাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারো, তার কারণ হচ্ছে যে আমাদের পেজে প্রচুর পোস্ট করা হয়। তো যার ফলে তোমরা পরবর্তীতে যখন লাইভটা দেখতে চাইবা বা ক্লাসটা দেখতে চাবা, তখন কিন্তু খুঁজে পেতে অনেক বেশি বেগ পেতে হবে। সো খুঁজে পেতে যদি বেগ পেতে না চাও, খুব আর্লি খুঁজে পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই তোমাদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার দিয়ে রাখবা। এতে করে তোমাদের হচ্ছে পরবর্তীতে সময় নষ্ট হবে না। ওকে, সো আমি একটু তোমাদের চেক দিই যে তোমাদের হচ্ছে ক্লাসগুলা মানে সাউন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর তোমরা কে কোন পলিটেকনিক থেকে যুক্ত হয়েছো একটু অবশ্যই আমাদেরকে জানাই দিবা, হ্যাঁ? আচ্ছা, তোমরা যারা গত ক্লাস করছিলা, গত ক্লাসে কারো কোনো কোনো কিছু বুঝতে মানে সমস্যা আছে থাকলে বলতে পারো, হ্যাঁ? ওকে, আমরা মনে হয় গত ক্লাসে তোমার থার্মোডাইনামিক্সের দুইটা সূত্র নিয়ে আমরা আলোচনা করছিলাম। একটা হচ্ছে তোমার জিরোথ ল, আর একটা হচ্ছে ফার্স্ট ল। এই দুইটা সূত্র আমরা দেখছিলাম গত ক্লাসে। আজকে হচ্ছে আমরা দেখব তোমাদের থার্ড ল এবং হচ্ছে সেকেন্ড ল এবং থার্ড ল, হ্যাঁ? এখন আমরা আজকে যেটা আলোচনা করব, আমাদের কিছু সূত্র পড়বো এবং হচ্ছে সূত্রের ডেরিভেশন গুলো দেখার চেষ্টা করব। যেটা তোমরা যারা একাডেমিকে আছো থার্মোডাইনামিক্স এর, তোমাদের যাদের থার্মোডাইনামিক্স আছে মেকানিক্যাল ফোর্থ সেমিস্টারে, তোমাদের হচ্ছে চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6, এই দুইটা চ্যাপ্টারে কাজে দিবে। ওকে, সো আচ্ছা, তো আমরা হচ্ছে ফার্স্ট ল সেকেন্ড ল আলোচনা করছিলাম, আজকে আমরা থার্ড লতে ঢুকবো, হ্যাঁ? তো এমন একটি সিস্টেম তৈরি করা অসম্ভব যা রিজার্ভার থেকে যে পরিমাণ মানে তোমার যে পরিমাণ তাপ নিবে তার সমপরিমাণ কার্য সম্পাদন করবে। তাহলে আমরা যদি একটু সেকেন্ড লটা লিখি তাহলে কেমন হয় দেখো। পরিবে, তার মানে দেখো আমরা বলতেছি কি যে সেকেন্ড ল বলতেছে যে এমন একটি সিস্টেম তৈরি করা অসম্ভব যা রিজার্ভার হতে যে পরিমাণ তাপ নিবে তার সমপরিমাণ কার্য সম্পাদন করবে। সো তার মানে দেখো যে আমি যদি এখানে একটা সিস্টেম চিন্তা করি, যে এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম থেকে, ধরো এটা হচ্ছে আমাদের রিজার্ভার আছে, এখানে হচ্ছে আমাদের রিজার্ভার, আর আমি এখানে ধরো কাজ পাইতেছি, ওয়ার্ক। তার মানে আমি সিস্টেমে যে পরিমাণ তাপ দিব সমপরিমাণ সেই তাপটা সম্পূর্ণ কাজে কনভার্ট করতে পারবে না, কিছুটা লস হবে, এটাই বলছে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে এই দ্বিতীয় সূত্র যেটা, সেটা হচ্ছে আমাদের এন্ট্রপি বৃদ্ধি এবং তাপকে কাজে রূপান্তর করার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করে। তাহলে আমরা কি বলতেছি, দ্বিতীয় সূত্র আলোচনা করে। তার মানে বলতেছি কি আমরা, যে দ্বিতীয় সূত্র এন্ট্রপি বৃদ্ধি এবং তাপকে কাজে রূপান্তর করার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করে। সো এখানে তোমার সেকেন্ড সূত্রতে অনেকগুলা আরো সূত্র আছে, যেমন তোমার হচ্ছে ক্লাসিয়াস স্টেটমেন্ট আছে বা ক্লাসিয়াসের বিবৃতি আছে, তারপরে তোমার হচ্ছে কার্নোর বিবৃতি আছে, তারপরে হচ্ছে তোমার প্লাঙ্কের বিবৃতি আছে, তারপর হচ্ছে ক্যালভিনের বিবৃতি আছে। তো সেইগুলোর মধ্যে আমরা জাস্ট ক্লাসিয়াসেরটা একটু দেখি, যে ক্লাসিয়াস কি বলছে। ক্লাসিয়াসের বিবৃতি, তো ক্লাসিয়াস কি বলতেছে যে এমন একটি সিস্টেম তৈরি করা অসম্ভব যা বাইরের কাজকে বাদ দিয়ে বা ব্যতি রেখে ঠান্ডা বস্তু হতে গরম বস্তুতে তাপ স্থানান্তর করবে, ঠান্ডা বস্তু হতে গরম বস্তুতে তাপ স্থানান্তর করবে। এটা হচ্ছে আমাদের কে বলছে, ক্লাসিয়াস বলছে। ওকে, ক্লাসিয়াস এমন একটি সিস্টেম তৈরি করা অসম্ভব করিবে। ঠিক আছে, সো এখন যদি আমরা বলি যে বাইরের কাজ ব্যতি রেখে কি ঠান্ডা বস্তু হইতে গরম বস্তুতে তাপ স্থানান্তর করবে। ওকে, সো এইটা তো এখন ধরো যে আমরা যদি একটা বালতির ভিতরে পানি রাখি, ধরো সাপোজ একটা বালতিতে পানি আছে। সো এই পানির ভিতরে যদি আমরা একটা বরফ খন্ড দিই, কি দিই আমরা?
বরফ খণ্ড সাপোজ। তো এখন আমাদের বলো যে বরফ কিন্তু তাপ গ্রহণ করবে, আর এই যে পানি, পানি কিন্তু তাপ বর্জন করবে, দেন হচ্ছে তারা একটা তাপীয় সমতায় আসবে বা সাম্য অবস্থায় আসবে। ওকে, কারণ কি বলতেছে আবার যে কোন নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করা সম্ভব না, সম্পূর্ণরূপে কাজে কনভার্ট করা সম্ভব না, ঠিক আছে, বা কাজে কনভার্ট করবে এরকম কোন একটা যন্ত্র নির্মাণ করাও সম্ভব না, সেটা হচ্ছে বলছে কি কার্নো বলতেছে। তারপরে তোমার প্লাঙ্ক বলতেছে কি যে এমন একটি ইঞ্জিন তৈরি করা অসম্ভব যেটা কোনো বস্তু হতে তাপ গ্রহণ করে অবিরাম ভাবে সেটা কি করবে, কাজে পরিণত করবে। ওকে, অথচ পরিবেশের কোনো পরিবর্তন হবে না। তো এগুলা হচ্ছে তোমার কার্নো বলছে, প্লাঙ্ক বলছে, কার্নো, তো এগুলো অনেকগুলো বিবৃতি আছে। জাস্ট আমরা এই দুইটা বিবৃতি জানলাম, বাকিগুলো হচ্ছে তোমরা যখন যে কোনো একটা বই যখন কিনবা, অ্যাডমিশন বা জব প্রিপারেশনের গাইড বই যখন কিনবা, তখন ওখানে সম্পূর্ণ সুন্দর মতো দেওয়া আছে। ওকে, তো তোমরা একটু রিডিং করে নিবা। তো এখন তোমার থার্ড সূত্র কি বলতেছে আমাদের, থার্ড সূত্রটা একবারে ইজি, ঠিক আছে। থার্মোডাইনামিক্সের থার্ড ল বলতেছে এরকম যে বিশুদ্ধ বস্তুর এন্ট্রপি শূন্য হবে। বিশুদ্ধ বস্তুর এন্ট্রপি কি হবে, শূন্য হবে যখন এর পরম তাপমাত্রা শূন্য হবে। সো কি বলতেছে যে বিশুদ্ধ বস্তুর, সো এইটা হচ্ছে আমাদের থার্ড ল। সো এখন তোমাদের যে চারটা সূত্র শিখাইছি আমি, এই চারটা সূত্র হচ্ছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিভিন্ন চাকরির পরীক্ষাতে যখন তোমরা যাবা, চাকরির পরীক্ষাতে আসবে, তারপরে হচ্ছে তোমাদের যে অ্যাডমিশনের পরীক্ষা তো আসতে পারে, তোমরা যখন ভাইভা বোর্ডে যাবা তখন তোমাকে থার্মোডাইনামিক্স এর কোশ্চেন বলে, এই কোশ্চেনগুলোর মধ্যে একটা কোশ্চেন করবে, এটা একবারে বাধ্যতামূলক, ঠিক আছে। তুমি ইন্ডাস্ট্রিতে যখন চাকরিতে যাবা বা ভাইভা দেবা কোন একটা কোম্পানিতে, তখন তোমাকে এখান থেকে কোশ্চেন করবে। ওকে, হচ্ছে আমরা আরো দুইটা জিনিস একটু দেখবো, সেটা হচ্ছে এনথালপি। এনথালপিটা কি আসলে? এনথালপি হচ্ছে কোন একটা গ্যাসে আমি কি পরিমাণ তাপ সরবরাহ করতেছি, সেই তাপের পরিমাণটাকে নির্দেশ করে। তাহলে আমরা কি বলছি, একে ছোট হাতের এইচ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, সো এখানে সূত্রটা হবে এরকম, সূত্রটা ম্যাথমেটিক্যাল সূত্র আসবে এরকম, এইচ ইকুয়াল টু এম সিপি ডেল টি। ওকে, এম হচ্ছে বস্তুর ভর, এটা হচ্ছে স্থির চাপে স্থির চাপ সিপি, এরপরে যখন আমরা লিখবো সিভি, এই যে ভি আছে তার মানে স্থির স্থির আয়তনে হবে এটা, হ্যাঁ। তাহলে এখানে সিপি এখন স্থির চাপে আপেক্ষিক তাপ, স্থির চাপে আপেক্ষিক তাপ। ওকে, আর ডেলটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। সো এইটা হচ্ছে আমাদের এনথালপি গেল, হ্যাঁ। তারপরে আমাদের আসবে কি এনট্রপি। তো এনট্রপি আমরা দুইটা সংজ্ঞা দেখবো, বা দুইভাবে এনট্রপিকে আমরা হচ্ছে নির্দেশ করতে পারি। এনট্রপি, হ্যাঁ। সো এনট্রপিটা বলতেছে কি, আমি যখন কোনো একটা বস্তুতে তাপ দিই, ধরো সাপোজ যে আমি হচ্ছে এইরকম একটা হচ্ছে বার নিলাম, বার নিয়ে মনে আমরা ছোটবেলা থেকে অনেক ইয়া করছি না, যখন হচ্ছে তোমরা হচ্ছে এটা করো না, বাট আমরা করছি, কারণ আমাদের সময় তো আহ, ধরো কারেন্ট হচ্ছে খুব কম ছিল, তো আমরা হচ্ছে একটা বাতি জ্বালায়া আমরা হচ্ছে সাইকেলে যে স্পক আছে সেটা আমি ধরে রাখতাম আর কি, হ্যাঁ। তো ধরো যে এখানে যদি আমি হচ্ছে তাপ দিই, তাহলে এই পাশটা আমি কিন্তু হাত দিয়ে ধরে আছি, এই পাশটা আমি কি করছি, ধরে আছি, হ্যাঁ। তো এই পাশটা যখন গরম হইতেছে আস্তে আস্তে দেখবো যে এই জায়গাটাও গরম হয়, আমাদের হাতে গরম লাগে, তার কারণ হচ্ছে যে এর ভিতরে যে অণুগুলো আছে ম্যাটেরিয়ালের ভিতরে, সেগুলোর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এবং এই পাশে যে অণুটা যখন উত্তপ্ত হয় তখন আস্তে আস্তে সে এই পাশে চলে আসে এবং ঠান্ডা অণুগুলো এই পাশে যায়। ওকে, সো তার মানে আমি এখান থেকে বলতে পারি যে এনট্রপিটা কি, যে কোনো বস্তুতে তাপ দিলে এর ভিতরে অণুগুলোর ভিতরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেটাই হচ্ছে আমাদের এনট্রপি। কোনো বস্তুতে তাপ দিলে, মানে বলতেছে হয়তো কোনো বস্তুতে তাপ দিলে এর মধ্যকার অণু পরমাণুগুলোর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, একে এনট্রপি বলে। ওকে, সো একে এস দ্বারা প্রকাশ করা হয়। এখন তুমি আরেকটা সংজ্ঞা লিখতে পারো, সেটা হচ্ছে যে এনট্রপি শব্দের অর্থ পরিবর্তন। আমরা এনট্রপি শব্দের অর্থ কি পাইছি, পরিবর্তন। ওকে,
সো 1 ডিগ্রি তাপমাত্রায় এনথালপির পরিবর্তনে যেই পরিমাণ, যে সর্বোচ্চ পরিমাণ আমরা কাজ পাই তাকে হচ্ছে আমরা এনট্রপি বলতে পারি। ওকে, তাহলে আমরা কি বলছি, এনট্রপি আরেকটা বলতে পারি আমরা, তার মানে আমি কি বলছি দেখো, যে এনট্রপি শব্দ অর্থ পরিবর্তন, 1 ডিগ্রি তাপমাত্রা এনথালপির পরিবর্তনে আহ, যে সর্বোচ্চ পরিমাণ কাজ পাওয়া যায় তাকে আমরা এনট্রপি বলি। ওকে, সো দেখো একটা বিষয় আমি বলি, যে এখানে কিন্তু এনট্রপির ক্ষেত্রে, এনট্রপি তুমি যখন তাপ দিবা তখন এনট্রপি বৃদ্ধি পাবে, আবার তুমি তাপ যদি সরাই নাও তাহলে এনট্রপি কি হবে, হ্রাস পাবে। ওকে, সো এখন দেখো যে আমরা বলতেছি ধরো যে একটা বারে, এই একটা বার, এই একটা বারে ধরো আমি হচ্ছে তাপ দিচ্ছি, এখান থেকে কি দিচ্ছি আমরা, দিচ্ছি। ওকে, সো এইখানে আমি ধরলাম আমি যে এই জায়গাতে আমার হচ্ছে টোটাল এনথালপি পরিবর্তন হয়েছে ডিএইচ, টোটাল কত ডিএইচ, এবং তাপ দিয়েছি ধরো টি সেন্টিগ্রেড পর্যন্ত, টি সেন্টিগ্রেড তাপমাত্রা বা টি ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি না, এখানে দেখো যে টি ডিগ্রি তাপমাত্রায় এনথালপির পরিবর্তন ডিএইচ, তাহলে 1 ডিগ্রিতে কত, 1 ডিগ্রি তাপমাত্রায় এনথালপির পরিবর্তন ডিএইচ বাই টি। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের এনট্রপি এস, এনট্রপি এস। ওকে, তাহলে আমাদের যদি এনট্রপি এস হয় তাহলে তোমাদেরকে মনে হয় আমি একটু আগে এনথালপি পড়াইছিলাম। ঠিক আছে, সো এনথালপির সূত্রটা আমরা কি পড়াইছিলাম একটু যদি আমরা বলি, যে এনথালপি হচ্ছে E is equal to এম সিপি ডেলটি। ওকে, তাহলে এই যে এনথালপি, তাহলে এনথালপির এককটা আমাদের কি আসতে পারে দেখো, এনথালপির এককটা আমাদের আসবে, এমটা হচ্ছে আমাদের কে ভর, তার মানে কেজি, ইনটু সিপি, সিপিটা হচ্ছে কি আমাদের বলতে পারবা কেউ, সিপি হচ্ছে তোমার আমাদের আসবে, সিপির হচ্ছে কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন। ঠিক আছে, কিলো, আর এই ডেলটি হচ্ছে যেহেতু আমরা এখানে ডিগ্রি দিচ্ছি, তার মানে এখানে আমাদের হচ্ছে কি সেন্টিগ্রেডে বসতে হবে, তাহলে আমার এটা কি ভ্যানিশ হয়ে যায়, এটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে আমার এনথালপির একক কি আসতেছে, কিলো জুল। ওকে, তাহলে এইখানে দেখো এটা হচ্ছে আমাদের এনথালপি, তাহলে আমাদের এনট্রপির একক কি আসবে, এনথালপি কি হচ্ছে আমাদের কিলো জুল, আর নিচে কি আছে এই টি, এর টি এখানে ডিগ্রি দিয়ে রাখলাম কারণ তোমার টি সমান সময় ধরে ফেলবা, তাহলে এটা হচ্ছে আমাদের, যদি আমি ডিগ্রিতে বসাই তাহলে সেন্টিগ্রেড, যদি আমরা হচ্ছে কেলভিনে বসাই তাহলে কেলভিন, কিলো জুল পার কেলভিন। ঠিক আছে, সো এতটুকু আশা করি তোমরা ক্লিয়ার হইছো। এতটুকুর ভিতরে কারো কোনো কোশ্চিন আছে তোমাদের? তাহলে আমরা একটু এবার ম্যাথমেটিক্যাল টার্মের ভিতরে ঢুকবো। হ্যাঁ, আমরা ধরো একটা হচ্ছে পিস্টন সিলিন্ডার যদি চিন্তা করি, এটাকে বলে আমরা টিডিসি, টপ ডেড সেন্টার, মানে এই যে ফাঁকা জায়গা দেখতেছো, এই ফাঁকা জায়গার সামনে কখনো পিস্টন আসতে পারবে না। ঠিক আছে, তারপরে এই সাইডে একটা আমাদের থাকে, সো এখন দেখো যে এইখানে বিডিসি দিছি, বটম ডেড সেন্টার, এই যে পিস্টনটা আমার যাওয়া আসা করতেছে এতটুকু জায়গার ভিতরে যাওয়া আসা করবে, এর বাইরে কখনো যাইতে পারবে না। সো আমি এই যে এতটুকু ফাঁকা জায়গা আছে এইটাকে বলা হয় ভিসি, ক্লিয়ারেন্স ভলিউম। হ্যাঁ, আর যতটুকু জায়গা হচ্ছে আমাদের পিস্টন যাওয়া আসা করে এটাকে বলা হয় ভিএস, স্ট্রোক ভলিউম, অথবা ভিডি, ডিসপ্লেসমেন্ট ভলিউম বলা হয়। ঠিক আছে, আর টোটাল ভলিউম আমাদের হচ্ছে, টোটাল ভলিউম, সিলিন্ডারের টোটাল ভলিউম হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম প্লাস ভিএস, সোয়েপ্ট ভলিউম বা হচ্ছে স্ট্রোক ভলিউম যেটাই বলো না কেন। ওকে, সো এগুলো নিয়ে আমরা বিস্তার আলোচনা করব যখন আমরা হচ্ছে আর একটু সামনে আগাবো তখন। আপাতত তাহলে ধরো যে আমার পিস্টনটা এই জায়গাতে আছে, এই জায়গাতে পিস্টনটা আসছে, আমি এটা দিলাম 1 নাম্বার পয়েন্ট, এটা দিলাম 1 নাম্বার পয়েন্ট। সো এখান থেকে মনে করো আমার পিস্টনটা আস্তে আস্তে পেছনে গেছে, সো পেছনে ধরো যে এই জায়গা পর্যন্ত আসছে, এই জায়গা পর্যন্ত আসছে, তো এটা দিলাম 2 নাম্বার পয়েন্ট। তো এখন দেখো হচ্ছে 1 থেকে 2-এ, অথবা ধরো 2 থেকে 1-এ আমি নিয়ে আসছি, যাই বলো না কেন, তো 1 থেকে 2-এ যখন যাবে তখন আমার এখানে কি পরিমাণ কাজ পাবো, আমি কি পরিমাণ কাজ পাবো, তো এই কাজের পরিমাণ নির্ণয় করবো আমরা একটু। হ্যাঁ, তাহলে দেখো ওয়ার্ক ডান, বা কাজ বলতেছি আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, সো ওয়ার্ক ডান, তো এখন আমাদের যে কোনো একটা ছোট্ট একটা জায়গা আমরা নিব, স্ট্রিপ নিব, যে ধরো যে আমি এইখানে একটু জায়গা কেটে নিয়েছি, এই জায়গাটা ধরলাম আমি, এই জায়গাটা আয়তন আয়তন হচ্ছে
ডিভি, এই জায়গার আয়তন ডিভি। হ্যাঁ, তা এখানে যখন আমি ধরো পিস্টনটা যাওয়া আসা করবো তখন একটা প্রেসার ক্রিয়েট হবে। সো আমি ধরলাম এখানে প্রেসার পি কাজ করতেছে, মানে চাপ হচ্ছে পি কাজ করতেছে। তাহলে আমরা লিখতে পারি এই ছোট অংশের কাজের পরিমাণ হচ্ছে ডিডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি। পি ডিভি এটা হচ্ছে আমাদের একবারে খুব ইনার্সিয়াল লেভেলের একটা সূত্র, ঠিক আছে। আমরা ডিভি, এখন আমাদের টোটাল 1 নম্বর এবং 2 নম্বরের মধ্যবর্তী কাজের পরিমাণ লাগবে। তাহলে আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পেয়ে যাব, কাজের পরিমাণ পেয়ে যাবো। তাহলে আমি উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে যদি করি তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি। আমরা এখানে দেখো ডাব্লু, যদি আমরা ডাব্লু কে ইন্টিগ্রেশন, এখানে কিছু যেহেতু নাই, আমরা যেহেতু কাজের সাপেক্ষে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে ওয়ান আসতে মানে আমি যার সাপেক্ষে করবো সেটাকে পাবো আমি। আর এখানে আমরা হচ্ছে ডিভি, আমরা হচ্ছে ভি এর সাপেক্ষে করবো, তাহলে আমরা পিটা কনস্ট্যান্ট, তাহলে পিটাকে বাইরে বের করে নিয়ে আসি। এখান থেকে লিখতে পারি আমরা ডি ডাব্লু ইকুয়াল টু পি, আমার কনস্ট্যান্টের জন্য বাইরে বের হয়ে আসছে, ইন্টু ডিভি। তাহলে এখানেও ধরো কিছু নেই মানে ওয়ান আছে, এখানে কিছু নেই মানে ওয়ান আছে। তো আমরা যখন ওয়ানকে ইন্টিগ্রেশন করব, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেটাই হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমরা আমরা কার সাপেক্ষে, দেখো তো আমরা 1 থেকে 2 যেতেছি, তাহলে আমাদের হচ্ছে যদি বলি যে আপার লিমিট হচ্ছে 2 এবং লোয়ার লিমিট 1, তাহলে 1 এবং 2 আপার লিমিট এবং লোয়ার লিমিট দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। তাহলে এখানে বলতে পারি না ডাব্লু 1 থেকে 2 গেছে আমার, তাহলে ইকুয়াল টু দেখো এখান থেকে হচ্ছে পি, এখানে হচ্ছে কে, যাকে ইন্টিগ্রেশন করবো সে হবে, তাহলে এখানে কে ভি এর সাপেক্ষে করতেছি মানে কি ভি ডিভাইডেড, তারপরে দেখো আপার লিমিট লোয়ার লিমিট বসে গেল আমার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে তোমরা? তাহলে এখন এখান থেকে দেখো আমাদের আসে ডাব্লু ইকুয়াল টু পি ভি টু মাইনাস ভি ওয়ান। আমরা জানি যে এখানে যেটা থাকবে সেখানে আমরা হচ্ছে মানগুলো বসাবো, ঠিক আছে। তাহলে এই যে আমরা পাইলাম, এটাকে যদি আমি আরেকটু মডিফাই করি তাহলে দেখো এখানে লিখতে পারি ডাব্লু ইকুয়াল টু পি ভি টু মাইনাস পি ভি ওয়ান, এটাও লিখতে পারি আমরা, ঠিক আছে। সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো একটু। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন এইখান থেকে ধরো এতটুকু পাইছি আমরা, এখান থেকে যদি হচ্ছে কোন একটা সিস্টেমে কাজের পরিমাণ নির্ণয় করতে বলে এবং ওই সিস্টেমে যদি প্রেসার দেওয়া থাকে এবং আয়তনের পরিবর্তন কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত গেছে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে কাজের পরিমাণ বের করতে পারি। অথবা যদি আমার এখানে দেওয়া নাই ধরো, তাহলে আমরা কিভাবে বের করতে পারি, আমরা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ জানি, ছোটবেলায় পড়েছিলাম যে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এম আর টি, এটা পড়ে আসছি তাই না? আচ্ছা, তাহলে এখন আমার একটা বিষয় বলো যে এই যে এখানে আর, এই আরটা ছিল কি আমার গ্যাস ধ্রুবক, এমটা ভর, আর টিটা হচ্ছে টেম্পারেচার, পি প্রেসার, ভি হচ্ছে আয়তন। তো আমি ধরো এই জায়গায় 1 নম্বর পজিশনে আছে, তাহলে 1 নম্বর পজিশনের জন্য আমার, এই 1 নম্বর পজিশনের জন্য তাহলে আমাদের কি হবে, এই জায়গাতে প্রেসার ধরো আমরা ধরলাম প্রেসার তো কনস্ট্যান্ট, তাহলে পি, কিন্তু এই জায়গাতে ভলিউম যে পরিমাণ হবে, তাহলে এই জায়গাতে ভলিউম কত ভি ওয়ান ইকুয়াল টু এম আর, তাহলে এই জায়গায় টেম্পারেচার কত টি ওয়ান। এতটুকু বুঝছো? আচ্ছা, এখানে আমার সিলিন্ডারের ভিতরে প্রেসার, পিস্টন যাওয়া আসা করতেছে, প্রেসার মানে সবসময় কনস্ট্যান্ট রাখছে, যে প্রেসারে কোনো পরিবর্তন নাই। এবং এর ভিতরে যে আমার এয়ার ফুয়েল মিক্সচার দিচ্ছি আমি বা এয়ার দিচ্ছি সেটারও কোনো পরিবর্তন নেই, বা গ্যাস দিচ্ছি সে গ্যাসেরও কোনো পরিবর্তন নেই, তাহলে এটাও কনস্ট্যান্ট। আরটা হচ্ছে গ্যাস ধ্রুবক, এটা তো আমাদের কনস্ট্যান্ট মান। তাহলে এখানে দেখো এই জায়গাতে যে প্রেসার হবে, তুমি ধরো এই জায়গাতে টেম্পারেচার যখন আমার গ্যাসটা সংকুচিত করবে, মানে আমার উপর যদি কেউ বসে থাকে তাহলে আমার রাগ বেশি উঠবে না কম, বেশি হবে না? তাহলে এখানে যখন আমার ধরো পুরো একটা এই পর্যন্ত গ্যাস ছিল আমার, এটাকে আমি সংকুচিত করে এই পর্যন্ত নিয়ে আসলাম, আমার টেম্পারেচার বাড়বে না? তাহলে আমি টেম্পারেচার দিলাম ধরো টি, টি ওয়ান দিলাম এখানে। তারপরে ধরো যে এইখানে যখন আসছে তখন এখানে আমার দেখো তো আয়তন বাড়তেছে, তাহলে টেম্পারেচার কি হবে, আমাদের টেম্পারেচার আস্তে আস্তে কমবে না? তাহলে এই 2 নম্বর পজিশনে আমি ধরলাম যে পি ভি টু ইকুয়াল টু এম আর টি টু লেখা যায়। তাহলে এখন আমারে বলো যে পি ভি ওয়ান আর পি ভি টু, পি ভি টু সমান কি পাইছি এম আর টি টু না? তাহলে ডাব্লু সমান লিখতে পারি, দেখো পি ভি টু জায়গাটা আমরা পি এম আর টি টু লিখতে পারি, মাইনাস পি ভি ওয়ান এর জায়গাতে আমরা লিখতে পারি এম আর টি ওয়ান। তাহলে এইখান থেকে দেখো আমরা লিখতে পারি ডাব্লু ইকুয়াল টু এম আর কমন যদি নিই আমরা, তাহলে এম আর টি টু মাইনাস টি ওয়ান। এখন এখান থেকে দেখো লিখতে পারি ডাব্লু ইকুয়াল টু এম আর ডেল টি। তার মানে দেখো যে আমরা কিন্তু এখান থেকেও কাজের পরিমাণ নির্ণয় করতে পারবো, এখান থেকেও কাজের পরিমাণ নির্ণয় করতে পারবো, হ্যাঁ।
বা এখান থেকেও তুমি নির্ণয় করতে পারবা। ওকে, সো তোমার কোশ্চিনে যে ডাটাগুলো দেওয়া থাকবে সেটার উপর ডিপেন্ড করে আমরা কি করতে পারি, কাজের পরিমাণ নির্ণয় করতে পারবো। সো এই যে ডেল টি মানে তাপমাত্রার পরিবর্তন বলছিলাম, তাই তাপমাত্রার পরিবর্তন কি বড় মাইনাস ছোট, ঠিক আছে? মানে আমি এখানে T2 - T1 লিখছি, তাই বলে এই না যে ওইখানে T2 বড় হবে T1 ছোট হবে, ঠিক আছে? ওখানে T1 বড় হতে পারে T2 ছোট হতে পারে, জাস্ট বড় থেকে ছোট। ওকে, ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের গেল একটা সূত্র, ঠিক আছে? এখন আমরা কিছু জিনিসের সাথে পরিচয় হব, তাহলে আমরা এটা মিশাই ফেললাম, হ্যাঁ? তাহলে আমরা কাজের পরিমাণ নির্ণয় করার সূত্রটা এখন পর্যন্ত শিখে ফেলছি, তাই না? আমরা বেশ কিছু সূত্র লিখবো এবং পরিচিত হব, যেগুলো আমাদের সামনে লাগবে। তোমরা মেকানিক্যাল ফোর্থ সেমিস্টারে যারা আছো তাদের কিন্তু পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় আহ, এই সূত্রগুলো তোমরা ওখানে অ্যাপ্লাই করবা, ঠিক আছে? ইজ ইকুয়াল টু, আমরা দ্বিতীয় ফার্স্ট ল থেকে পড়ে আসছিলাম, ডেল ই প্লাস ডাব্লু। কোনো কোনো বইয়ে কিন্তু দেওয়া থাকে দেখো ডি ইউ প্লাস ডাব্লু, একই কথা, ঠিক আছে? আর এইচ এর জায়গায় কিউ দেওয়া থাকতে পারে, কোনো ব্যাপার না। তাহলে এইচটা ছিল আমাদেরকে হিট, তাহলে আমি এখানে একটু লিখে দিই, হ্যাঁ, পরিচিত। এইচটা হচ্ছে সরবরাহকৃত তাপ, ডেলি হচ্ছে অন্তর্নিহিত শক্তি বা ইন্টারনাল এনার্জি, যাই বলি না কেন। ডাব্লু হচ্ছে কাজের পরিমাণ। So, এতটুকু পরিমাণ শেষ। এখন দেখো এখান থেকে আমরা এইচ সমান কি লিখতে পারি। আমি এখানে হাত পা দিয়ে রেখে দিই, আচ্ছা, সিরিয়াল ওয়াইজ লিখে দিই, হ্যাঁ। এইচ ইকুয়াল লিখতে পারি আমরা এম সিপি ডেল টি। এমটা কি এখানে আমাদের ভর, তাহলে এম হচ্ছে আমাদের গ্যাসের ভর, সিপি হচ্ছে স্থির চাপে, আপেক্ষিক তাপ, আর ডেলটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, পরিবর্তন। তারপর 3 নম্বরে দেখো আমরা লিখতে পারি ডেল ই। ডেল ই সমান কি লিখতে পারি আমরা, অন্তর্নিহিত শক্তি এম সিভি ডেল টি, ঠিক আছে? আমরা এখানে নতুন কে পাইছি, সিভি পাইছি। সিভিটা হচ্ছে আমাদের স্থির আয়তনে আপেক্ষিক তাপ। তারপর ডাব্লু আছে আমাদের, তাহলে ডাব্লু সমান আমরা কি লিখতে পারি, পি ইন্টু ডেল ভি, প্রেসার ইন্টু আয়তনের পরিবর্তন লিখতে পারি না? তো ডেল ভি হচ্ছে আয়তনের পার্থক্য বা পরিবর্তন, আয়তনের তাপমাত্রার পার্থক্য, আয়তনের পার্থক্য। ওকে, এতটুকু ভেতরে কারো কোনো কনফিউশন মানে কোশ্চিন আছে? তাহলে এখান থেকে দেখো লিখতে পারি আমরা পি ভি টু মাইনাস ভি ওয়ান, আমরা ভি টু বড় ধরছি, অথবা লিখতে পারি দেখো এম আর ডেল টি। আর এটা কি ছিল আমাদের, আর ছিল গ্যাস ধ্রুবক, ধ্রুবক। ওকে, তাহলে এইবার হচ্ছে আমাদের নতুন একটা সূত্র আসবে, সেটা হচ্ছে আমরা ছোটবেলায় পড়ে আসছি পিভি ইকুয়াল টু এম আর টি, ঠিক আছে? এখানে পি লিখছি আমি, কোথাও পি লিখি নাই, তাহলে পি হচ্ছে কি আমাদের চাপ বা প্রেসার, হ্যাঁ। আর এটা হচ্ছে কি গ্যাস ধ্রুবক লিখে রাখছি আমি, এই জন্য লিখলাম না, এটা পাইছি। তারপরে হচ্ছে আমরা চার্লস বয়েল, তারপরে হচ্ছে এদের সূত্র দিয়ে আমরা হচ্ছে আরেকটা সূত্র পাই, P1 পিভি বাই, কি পাইছি আমরা, পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট পাই আমরা, কনস্ট্যান্ট। তো এখান থেকে আমরা লিখতে পারি এরকম, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 ইকুয়াল টু ডট 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 Pn Vn বাই Tn, এটা লিখতে পারি আমরা, ঠিক আছে? কারণ
এগুলা সব এটা সিরিজ সূত্রটা এখানে সবগুলা হচ্ছে আমরা ইকুয়াল করতে পারি, আমরা ম্যাথ করার সময় আমরা দেখতে পাবো, ঠিক আছে। আমরা কখনো P1 V1/T1 ইকুয়াল টু P2 V2/T2 লিখছি, কখনো হচ্ছে P2 V2/T2 ইকুয়াল টু P3 V3/T3 লিখছি আমরা। ওকে, এই যে এনডিসি তার মানে কি আমাদের 2 3 4 5 যে কয়টা হচ্ছে পয়েন্ট হবে সে কয়টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করতে পারবো। ওকে, তারপরে হচ্ছে আমাদের আরেকটা সূত্র লিখতে পারি আমরা 7 নাম্বার, PV ইকুয়াল টু NRUT। NRUT, এখানে নতুন কথা আসছে কি এন আসছে আর আর আসছে, তাই না? ওকে, সো এনটা হচ্ছে আমাদের মৌল সংখ্যা হয়, আরটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক, ঠিক আছে। গ্যাস ধ্রুবক। আর কি কি লিখে দেবো বলো? বাকি হচ্ছে যে কয়েকটা সূত্র আছে সে কয়টা হচ্ছে ধরো আমরা লিখতে পারি গামা ইকুয়াল টু সিপি বাই সিভি। সিপি বাই সিভি, আমরা সিভি অলরেডি জেনে আসছি। তাহলে গামাটা কি আমাদের? গামাটা হচ্ছে আপেক্ষিক তাপদ্বয়, এই যে আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। তাহলে গামা হচ্ছে আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। ওকে, 9 নাম্বার হচ্ছে আর ইকুয়াল টু সিপি মাইনাস সিভি। আর ইকুয়াল টু সিপি মাইনাস সিভি। সো আমাদের হচ্ছে এইখানে মনে হয় জায়গা একটু কম, হ্যাঁ। তারপর আমরা আচ্ছা নিচে দেখতে পাইতেছো না, এই জায়গা দেখতে পাইতেছো? তাহলে এই যে কলটা আমরা পড়ে আসছিলাম MCP∆T, এইচটা ছিল কি আমাদের এনথালপি, এইচটা হচ্ছে আমাদের এনথালপি। ওকে, সো মাস ফ্লো রেট এম, এম হচ্ছে মাস ফ্লো রেট কিউ রো, মাস ফ্লো রেট সমান কিউ রো। ওকে, সো এখন দেখো এম হচ্ছে কি আমাদের মাস ফ্লো রেট। আচ্ছা, আমি একটু পরে লিখতেছি, আর এখানে লিখে দিই, হ্যাঁ। মাস ফ্লো রেট কিউ তাহলে কি হতে পারে? আমরা আমরা হচ্ছে কিউ যারা মেকানিক্যাল 6-এ আছো, ফ্লুইডে পড়ছো না, নির্গমনের হার, ডিসচার্জ বা নির্গমনের হার, আর রোটা হচ্ছে ঘনত্ব। So, এখন আমাদের সরবরাহিত তাপ যেটা, so, আমরা হচ্ছে এগুলার এককগুলো একটু দেখব। সরবরাহিত তাপের একক হচ্ছে কিলো জুলে আমরা রাখার চেষ্টা করব। তার কারণ হচ্ছে যে কিরণ আমরা নিয়ে রাখবো বা নিয়ে যাব, সেইগুলা হচ্ছে তোমরা অঙ্ক করার সময় বুঝতে পারবা। হ্যাঁ, আমি জাস্ট একটু নর্মালি লিখতেছি, যেটা হইতে পারে আমরা ম্যাথ গুলো যখন করবো তখন আমাদের একটা কোনো প্রবলেমই থাকবে না। ওকে, তারপরে হচ্ছে আমাদের শক্তি হবে কিলো জুল। তাহলে কাজের পরিমাণ কি হতে পারে? কাজের পরিমাণ বা কৃত কাজ, ঠিক আছে, কাজের পরিমাণ বা কৃত কাজ এটাও কিলো জুল হবে। গ্যাসের ভর কেজি। স্থির চাপে আপেক্ষিক তাপ, এটা কি হবে বলো? একটু আগে পড়ে আসছি কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন হইতে পারে, ঠিক আছে। আর তাপমাত্রার পার্থক্য কি? তাপমাত্রার পার্থক্য আমরা যদি সেন্টিগ্রেডে যদি হচ্ছে আমরা আহ বড় মানে ছোট করি তাহলে সেন্টিগ্রেড থাকবে, কেলভিনে রাখলে আমরা কেলভিন, থাকলে ফারেনহাইটে থাকলে ফারেনহাইট হবে। তো এই জন্য আমি লিখতেছি না। সো এইখানেও হচ্ছে আমার কি হবে? কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন হবে, ঠিক আছে। সো এখানে কিন্তু কেলভিন দিচ্ছি আমি, এখানে সেন্টিগ্রেডও হইতে পারে, আমরা ম্যাথ করার সময় বিস্তারিত আমরা দেখবো। ওকে, আয়তনের পার্থক্য বা কতটুকু আয়তন পরিবর্তন হয়েছে সেইটা হচ্ছে আমাদের মিটার কিউব হইতে পারে, সেন্টিমিটার কিউব হইতে পারে, যা ইচ্ছা হইতে পারে, ঠিক আছে। আমরা ম্যাথ করার সময় দেখবো আর কি, জাস্ট এটা একটু লিখতেছি। তারপরে গ্যাস ধ্রুবক এটা কি হতে পারে বলো তো? কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন, এই যে কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন। ওকে, চাপটা হইতে পারে প্যাসকেল, কিলো প্যাসকেল বা প্যাসকেল, অথবা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা কিলো নিউটন পার মিটার স্কোয়ার, যা ইচ্ছা হইতে পারে, ঠিক আছে। ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক এটার কি হইতে পারে বলতে পারবা? কিলো জুল পার কেজি ডিগ্রি মোল ইন্টু কেলভিন, ঠিক আছে, কেজি মোল কেলভিন। ওকে,
আর আপেক্ষিক তাপ দয়ের অনুপাত যেটা গামা বলতেছি, গামার কোনো একক নাই, কারণ এটার একক এবং এটার একক সেম, এই জন্য এককটা ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ, এনথালপির এককটা আমরা পড়ে আসছি একটু আগে, সেজন্য লিখতেছি না। ওকে, সো এই যে আমি 11টা সূত্র লিখছি এখানে, এই 11টা সূত্র মনে করো হচ্ছে একবারে ঠোঁটস্থ করে রাখতে হবে। হ্যাঁ, আমাদের আরেকটা সূত্র আছে এখানে, যে আচ্ছা ওই সূত্রটা প্রমাণ যখন করবো আমরা, তখন হচ্ছে এখানে লিখে নিবা 12 নম্বর সূত্র দিয়ে, ঠিক আছে? সো এতটুকুর ভিতরে কারো কোনো কোশ্চিন বা কিছু আছে জানার আছে? এগুলাকে আমরা ভেঙে চুরে খাবো, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে একবারে কমন সূত্র, এগুলো যে কোনো জায়গাতে লাগবে, বোঝা গেছে? ওকে, তুমি প্রসেসে লাগবে, সাইকেলে লাগবে, আর যে কোনো জায়গাতে লাগতে পারে এগুলা। দেখো যে আমরা কিন্তু ছোটতে আমরা কিন্তু নতুন বলতে কি, যে এটা কিন্তু আমরা আগেই পড়ছি, এটা পড়ছি আমরা ছোটবেলায়, এটা কেমিস্ট্রিতে পড়ছো তুমি, ঠিক আছে না? এই সূত্রটা কোথা থেকে আসছে আমরা দেখবো একটু পরে। তো এগুলা কিন্তু মাস্ট বি লাগবে তোমার, যখন তখন যে কোনো জায়গাতে লাগতে পারে। আর ইকুয়াল টু সিপি মাইনাস সিভি। সো এটা কোথা থেকে আসছে দেখো, যে আমরা ফার্স্ট ল থেকে জানি এরকম, যে হিট ইকুয়াল টু ডেল ই প্লাস ডাব্লু, এটা জানি আমরা। তো আমরা এখান থেকে একটা সূত্র পাইছিলাম যে এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি এম সিপি ডেল টি, অন্তর্নিহিত শক্তি লিখছিলাম আমরা এম সিভি ডেল টি, আর ডাব্লু লিখছিলাম হচ্ছে এম আর ডেল টি। তাহলে দেখো যে আমাদের এই এম আর ডেল টিটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে থাকে কি আমাদের সিপি ইকুয়াল টু সিভি মাইনাস সিভি প্লাস আর। তাহলে আমাদের আর ইকুয়াল টু লিখতে পারি আমরা সিপি মাইনাস সিভি, এটা হচ্ছে আমরা লিখতে পারি। হ্যাঁ, এখান থেকে তুমি আরো লিখতে পারো, এইটা হচ্ছে লাগবে, মানে অনেক মানে কি পরিমাণ জায়গাতে এটা ইউজ হবে তোমার হচ্ছে ধারণার বাইরে। তারপর আরেকটা সূত্র পড়ছিলাম আমরা গামা ইকুয়াল টু সিপি বাই সিভি, এটা পড়ছিলাম আমরা। এখান থেকে দেখো যে আমরা সিপি ইকুয়াল টু লিখতে পারি গামা ইন্টু সিভি, লেখা যায়, এটা এই পাশে আসলে গুণ হয়ে যায় না? দেখো এটা এই পাশে আসলে কি গুণ হয়ে যায় না? তাহলে এখান থেকে দেখো আমরা এই সিপির জায়গাতে আমরা কি বসাতে পারি, আমরা এই মানটা বসাতে পারি আমরা। তাহলে দেখো আমরা লিখতে পারি আর ইকুয়াল টু গামা সিভি মাইনাস সিভি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো যে আর ইকুয়াল টু, যে সিভি কমন নিয়ে এখান থেকে সিভি কমন নিলে লেখা যায় আমাদের গামা মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে দেখো আমরা সিভি ইকুয়াল টু লিখতে পারি আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান, লেখা যায়। তো এইগুলা তোমার হিউজ পরিমাণে লাগবে, প্রসেসের ম্যাথ করতে লেগে হিউজ পরিমাণে লাগবে, এতবার ইউজ করবা যে এগুলো তোমার হচ্ছে আর মুখস্থ করা লাগবে না, মানে অঙ্ক করতে করতে একবার মাথার ভিতর সেট আপ হয়ে যাবে, বোঝা গেছে? আমরা এটা একটু দেখলাম যে আসলে বিষয় হইতেছে যে কেমনে কি হয়, বোঝা গেছে? এটা তোমাদের হিউজ পরিমাণ হচ্ছে আমাদের ইউজ হবে, ঠিক আছে? এগুলো মুখস্থ করতে হবে না। ধরো অনেকে মুখস্থ করে কিরকম, যে সিভি ইকুয়াল টু হচ্ছে আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। তো আমরা এগুলো মুখস্থ করবো কেন? জাস্ট আমরা এই একটা সূত্র আর এই একটা সূত্র মনে রাখলে তো আমাদের বাকিগুলো আমরা নিয়ে আসতে পারতেছি, তাই না? আমরা যত কম সূত্র মাথায় রেখে আমরা হচ্ছে ম্যাথ করতে পারবো, সেদিকে আমাদের আগাইতে হবে, তাই না? মাস ফ্লো রেট, এটাকে আমরা এম ডট দিয়ে প্রকাশ করতেছিলাম। তো আমরা এম ডট ইকুয়াল লিখছিলাম কিউ রো। হ্যাঁ, সো তোমরা যারা ফোর্থে আছো তারা হয়তো বা সামনে পাবা এই কিউটা হচ্ছে ডিসচার্জ। হ্যাঁ, ধরো এখান দিয়ে আমাদের পানি যেতেছে কোনো একটা পাইপ দিয়ে, বা যাই বলো না কেন। হ্যাঁ, সো এইটার একটা এরিয়া আছে এ, এই যে ফ্লো হইতেছে একটা বেগে ভি, তো কিউ সমান লেখা যায় এ ভি। হ্যাঁ, এটা তোমাদের প্রমাণ করতে হবে সামনে, এ ভি ইন্টু রো। সো এম ডট ইকুয়াল টু লিখতে পারি, এটা কি এরিয়া, এরিয়ার একক কি মিটার স্কোয়ার, যদি আমি এম কে এসে ধরি, তাহলে ভি বেগ, এই ভিটা হচ্ছে আমাদেরকে বেগ, ভলিউম না, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু এই রোটা কি ঘনত্ব, ঘনত্বের একক কি জানি আমরা, কেজি পার মিটার কিউব হইতে পারে, গ্রাম পার মিটার কিউব হইতে পারে, তোমাদের রিফাত ভাইয়া ফ্লুইড মেকানিক্সে পড়াইছিল, ঠিক আছে? এই সূত্রটাও তোমাদের রিফাত ভাইয়া ফ্লুইড মেকানিক্সে পড়াবে। সো কেজি পার মিটার কিউব। তাহলে দেখো এই যে মিটার মিটার এই তিনটে এখানে এই দুইটা মিলে কি হয় আমাদের মিটার কিউব হয়, আর এই মিটার কিউব ক্যান্সেল যদি করে দিই আমি, তাহলে থাকে কেজি পার সেকেন্ড। বেগের একক সেকেন্ড স্কোয়ার হয় না, সেকেন্ড হয়, মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এইটে, তাহলে আমাদের মাস ফ্লোর একক কি হবে, মাস ফ্লো এর একক কেজি পার সেকেন্ড, কেজি পার সেকেন্ড মানে তোমার হচ্ছে প্রতি সেকেন্ডে কত কেজি আমি ফ্লো করতেছি,
ঠিক আছে, তাহলে এখানে মাস ফ্লো লিখছিলাম কোথাও, আচ্ছা ওইটা লিখেছিলাম মিশাই ফেলছি। তাহলে এখানে তুমি লিখে রাখবা একটু, মাস ফ্লো রেটের এককটা কি হইতে পারে, কেজি পার সেকেন্ড হইতে পারে, গ্রাম পার সেকেন্ড হইতে পারে, পাউন্ড পার সেকেন্ড হইতে পারে। ঠিক আছে, মনে থাকবে। ওকে, এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক বলতেছিলাম আমরা, তাই না? ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক আমরা আর দ্বারা প্রকাশ করছিলাম, মনে আছে? আর ইউ, আর এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এই সম্পর্কটা আমরা দেখবো, কারণ এটা হচ্ছে আমাদের অনেক সময় তোমার কোশ্চিনে হচ্ছে, প্রশ্নে হচ্ছে আর এর মান লাগবে, বাট তোমার আর ইউ এর মান হচ্ছে তোমাকে দিয়ে দিছে, তখন তুমি আর কিভাবে বের করবা? ঠিক আছে, তো সেটা আমার লাগবে আর কি। তো আমরা দেখো জানি পিভি ইকুয়াল টু এম আর টি, এটা আমরা পড়ে আসছি। তাহলে এখান থেকে আমি যদি আরটা সেপারেট করি, তাহলে এখন এরকম লেখা যায় না, আর ইকুয়াল টু পিভি বাই এম টি। এটা এক নম্বর ইকুয়েশন দিলাম, এটা তো লেখা যায় তাই না? এম আর টি এর পাশে আসলে ভাগ হয়ে যায়, এতটুকু তো বুঝছো তাই না? তারপর আমরা আবার লিখতে পারি দেখো এরকম, যে পিভি ইকুয়াল টু এন আর ইউটি, এটা লিখছিলাম আমরা। তাহলে এখান থেকে দেখো যে আমরা আর ইউ কে রেখে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের কি কি হইতে পারে? আচ্ছা পিভি আমরা রেখে দিলাম, এখানে ধরো পিভি রাখলাম। এন সমান কি লেখা যায়? এন সমান লেখা যায় জি বাই এম। জি বাই এম, যেটা হচ্ছে আমাদের ভর, অথবা তুমি ছোট হাতের এম দিতে পারো, হ্যাঁ। এমটা হচ্ছে ছোট হাতের এম দিলাম, ওকে, ছোট হাতের এম, এটা হচ্ছে আমাদের গ্যাসের ভর। আর এই যে বড় হাতের এম, কেমিস্ট্রিতে পড়ছিলাম আমরা আণবিক ভর, আণবিক ভর, ওকে। তাহলে ইনটু আর ইউ টি, এতটুকু বুঝছো? এই এন সমান, তোমরা যখন আরো আস্তে আস্তে যখন হচ্ছে বড় হবা না, তখন তোমরা আরো ইয়া পাবা, মানে এই এন সমান হচ্ছে অনেকগুলা ইকুয়েশন, যখন কেমিস্ট্রি পড়বা, যখন কেমিস্ট্রি দেখবা এন সমান অনেক একটা সরল ইকুয়েশন আছে, ঠিক আছে। সো এখন দেখো আমরা যদি এইটাকে যদি একটু সেপারেট করি, দেখো তাহলে লেখা যায় এরকম, এম টা পাশে আসলে কি ভাগ হয়, টিটা আসলে ভাগ হয়। তাহলে এখন লিখতে পারি দেখো যে পি ভি বাই এম টি ইকুয়াল টু লিখতে পারি আমরা যে আর ইউ বাই এম। এতটুকু বুঝছো? বলো, না আমি আরেক লাইন করবো কোনটা? এটুকু আমরা মিশাই ফেললাম। তাহলে এখান থেকে দেখো এই পিভি বাই এমটি, আর এই পিভি বাই এমটি সমান কি লেখা যায়, আর লেখা যায়। তাহলে এইটুকু সমান আমরা আর বসাতে পারি না? তাহলে এখান থেকে লিখতে পারি দেখো যে আর ইকুয়াল টু আর ইউ বাই এম। তাহলে এখান থেকে দেখো লেখা যায় এ এম এর পাশে আসলে কি হয়ে যায়, গুণ হয়। তাহলে আর ইউ ইকুয়াল টু লেখা যায় এম ইন্টু আর। এতটুকু বুঝছো? বলো। তাহলে এখন এইটা হচ্ছে আমাদের 12 নম্বর ইকুয়েশনটা দিয়ে রাখবা, বুঝছো? 12 নম্বর সূত্র এইটা। সো এইখানে দেখো আর ইউ হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, এমটা হচ্ছে কি আমাদের আণবিক ভর, হ্যাঁ। তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছো? বলো। ওকে, তাহলে আমাদের যতটুকু আমরা পড়ছি, এতটুকুর ভেতরে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। কিছু কনস্ট্যান্ট মান আছে, বুঝছো? যদি আমাদের হচ্ছে ম্যাথে মান বের করার কোনো অপশন না থাকে, তারপরে হচ্ছে যদি ধরো মান দেওয়া না থাকে, তাহলে আমরা কিছু কনস্ট্যান্ট মান আমরা হচ্ছে মুখস্থ রাখবো, ঠিক আছে। আর ইউ সমান হচ্ছে আমরা লিখতে পারি 8.314 কিলো জুল পার কেজি মোল কেলভিন, হ্যাঁ। আর এইটা সমান লিখতে পারি 0.287 কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন, ওকে। তারপরে আর কি লিখতে পারো বলতে পারবা? এই সিপি সমান হচ্ছে 1.005 কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন। এটা হচ্ছে 0.713, 713 না 714 না 715, 718 হওয়ার কথা, 3 দেখে ফেলছে। 8 কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন, গামা হচ্ছে 1.4, ওকে। এখন দেখো এই দুইটা মান যদি আমি মনে রাখতে পারি, তাহলে এই মানটা আর এই মানটা বের করতে পারবো অনায়াসে। আর তুমি ধরো সিপি আর সিভির মান জানো, তাহলে আর ইকুয়াল টু আমরা কি জানি, সিপি মাইনাস সিভি।
তাহলে আমরা সিপি হচ্ছে 1.005 মাইনাস 0.718, এখান থেকে যদি মাইনাস করো এই মানটা আসবে। হ্যাঁ, আবার ধরো গামা যদি বের করতে হবে, গামা সমান আমরা কি জানি, সিপি বাই সিভি। সিপি হচ্ছে কত, 1.005 ডিভাইড বাই 0.718, এখান থেকে করলে 1.4 আসে, 1.4 আসে। সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে তোমরা সবাই? আরেকটা বিষয় হচ্ছে মাথায় রাখবা, সেটা হচ্ছে যে আপেক্ষিক তাপদ্বয় আমরা লিখছিলাম, আপেক্ষিক তাপদ্বয় কয় প্রকার, দুই প্রকার। ঠিক আছে, আপেক্ষিক তাপদ্বয় লিখছিলাম সিপি আর সিভি। এইখানে হচ্ছে সিপি অলওয়েজ সিভির চাইতে বড় হবে, সিপি অলওয়েজ সিভির চাইতে বড় হবে, এইটুক মাথায় রাখবা। সো আমরা এতটুকু পর্যন্ত লিখছি। এখন আমাদের সামনের যে ক্লাসটা নিব আমরা থার্মোডাইনামিক্সের, আমরা আজকে এই পর্যন্ত ক্লাস রাখবো, ঠিক আছে? কারণ এইগুলা হচ্ছে তোমরা একবারে খুব সুন্দর মতো পড়ে নোট করে ফেলবা। হ্যাঁ, যতটুকু পড়াইছি লাস্ট দুই ক্লাসে। তো আমাদের যে দুই ক্লাস, প্রথম যে ক্লাসটা আমরা পড়াইছিলাম ওই ক্লাসটা তোমাদের হচ্ছে মানে তুমি এজ এ তোমার হচ্ছে লাগবে, কিছু করার নাই। ঠিক আছে, তুমি যেখানে যাও তোমাদের এগুলো জানতে হবে, এগুলো খুব বেসিক কথাবার্তা এবং এগুলো হচ্ছে কমন সূত্র যেগুলো পড়াইছি। তুমি হচ্ছে প্রসেস পড়ো, তোমার এই সূত্রগুলো লাগবে, তুমি সাইকেল পড়ো, এই সূত্রগুলোই লাগবে, আমরা এই সূত্র থেকেই করে ফেলবো। ঠিক আছে, এখন আগামী দিন আমরা নেক্সট ক্লাসে যেটা ঢুকবো, আমরা প্রসেস নিয়ে আলোচনা করবো এবং প্রসেস নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো। তুমি দেখবা যে এই সূত্রগুলো একটু পড়ে আসবা যা পড়াইছি, কারণ পড়ে আসলে কি হবে, তুমি প্রসেসে ধরো যে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস আমি পড়াই দিচ্ছি তোমাকে, পিভিটিএস ডায়াগ্রাম অঙ্কন করাইছি ওখানে, দেন হইতেছে আমি সূত্র লিখতেছি যে আমার হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের ক্ষেত্রে কোন কোন সূত্রগুলো লাগবে, তো তুমি দেখবা যে সবগুলো সূত্র এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ। তো এগুলো নোট করে রাখবা খুব সুন্দর মতো। আর আরেকটা বিষয় তোমাদেরকে বলি আমি, যে আমি তো মনে হয় এখন পর্যন্ত বলি নাই তোমাদেরকে, তোমরা যারা হচ্ছে আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট আছো ওদেরকে আমি বলি নাই এখন পর্যন্ত, তোমরা মাস্ট বি, মানে তোমরা হচ্ছে মাস্ট বি হচ্ছে আমাদের এই কোর্সে যুক্ত হবা। তার মেইন রিজন আমি কয়েকটা বলি তোমাকে, যে তোমাদের তো কেরিয়ার ওরিয়েন্টেড কোনো আমরা কথাবার্তা বলি না, জাস্ট ক্লাসে পড়াই। ঠিক আছে, তোমার দিন শেষে টার্গেট, তুমি ডিপ্লোমা শেষ করার পরে তুমি হচ্ছে টার্গেট থাকবে তিনটা। একটা হচ্ছে ডুয়েট ফার্স্ট, সেকেন্ড হচ্ছে গভর্নমেন্ট জব, থার্ড হচ্ছে প্রাইভেট জব, ফোর্থ আমি ধরলাম যে বাইরে চলে যাবা হায়ার এডুকেশনের জন্য, দেশের বাইরে চলে যাবা। তুমি যেখানেই যাও, তুমি ডুয়েটে আসবা তোমাকে লাগবে, প্রাইভেট গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিবা এই কোর্সে যা পড়াবো লাগবে, তুমি প্রাইভেট জবে যাবা এই কোর্সে যা পড়াবো লাগবে, তুমি হায়ার এডুকেশনে বিএসসি করতে যাবা এই কোর্সে যা পড়াবো তা লাগবে, তোমার মাস্ট বি। তুমি বিএসসি করতে যাও, তুমি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে বিএসসি করতে যাও, তোমাকে এগুলো লাগবে, এছাড়া তোমার কোনো ওয়ে নাই, মানে গতি নাই। আমি বুঝাতে পারছি তোমাদেরকে? মানে তুমি মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়ছো, তার মানে তোমাকে হচ্ছে এই কোর্সে আমি যা পড়াবো আমাদের ডুয়েট অ্যাডমিশন প্রফেশনাল কোর্সে, এটা তোমার সারা জীবন তোমাকে লাগবে, তুমি যেটা যে প্রান্তে যাও। হ্যাঁ, এখন যদি তুমি যদি বলো যে ভাই আমি হচ্ছে ডিপ্লোমা শেষ করছি, আমি এখন হচ্ছে চাকরি করব, মানে আমি আমার ডিপার্টমেন্টাল সাবজেক্টে চাকরি করবো না, আমি হচ্ছে চাকরি করবো ইয়াতি সরকারি চাকরি করবো, বিভিন্ন মন্ত্রণালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার, এগুলো চাকরি করবো, তাহলে তোমার এগুলো লাগবে না জীবনে। তুমি কম্পিউটার চালা শিখবা, এসএসসি সার্টিফিকেটে চাকরি করবে, ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে তুমি চাকরি করতে চাও, তোমাকে এই কোর্সে যা পড়াবো সেটা লাগবেই। আমি বুঝতে পারছি তোমাদেরকে?